আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করব। একের আয় ট্রোপোস্ফিয়ারের উপরে অবস্থিত ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম স্ট্র্যাটোস্ফিয়ার। 2, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। 3, বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। 4, বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে পার্বত্য অঞ্চলের মাটিতে। 5, তুমি সুন্দরবন অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে? উপকূলীয় লবণাম্বু অরণ্য। 6, কাজিরাঙা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। 2 এর আয়তে আছে শূন্যস্থান পূরণ। এতে আন্টার্কটিকা মহাদেশের ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। আর উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে অক্টোবর-নভেম্বর মাসে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়। 2 এ বলেছে শুদ্ধ না অশুদ্ধ? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে কাঁটাঝোপার গুল্মজাতীয় উদ্ভিদ দেখতে পাওয়া যায়, অশুদ্ধ। 3, এক কথায় উত্তর। ভারতের গুজরাট রাজ্যের কোন অরণ্য সিংহের জন্য বিখ্যাত? গির অরণ্য। 3 এর আয়তে বলেছে সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আবহাওয়ার পূর্বাভাস কতটা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? এটা রায়মার্টিনের 175 পৃষ্ঠায় রয়েছে। এই যে জেলে ভাইরা নৌকা, লঞ্চ বা জাহাজে করে সমুদ্রে মাছ ধরতে যায়, তাদের এই জীবন জীবিকা আবহাওয়ার উপর নির্ভরশীল। আবহাওয়ার পূর্বাভাসে যদি জানা যায় আগামী 24 বা 48 ঘন্টায় সমুদ্রে কোনো বিধ্বংসী ঝড় আসতে চলেছে, তাহলে জেলে ভাইরা মাছ ধরতে বেরোয় না এবং সমুদ্রে মাছ ধরতে থাকা জেলে ভাইরা মাছ ধরা ছেড়ে দ্রুত উপকূলের দিকে চলে আসতে থাকে। অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাস জেলে ভাইদের জীবন রক্ষায় অতি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। 3 এর 2 আছে ছোটনাগপুর মালভূমি মাটি চাষের পক্ষে অনুপযুক্ত কেন? এটা রায়মার্টিনের 279 পৃষ্ঠায় রয়েছে, 279। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে মূলত ল্যাটেরাইট মাটি দেখা যায়। এই মাটি চাষের পক্ষে অনুপযুক্ত কারণ অধিক বৃষ্টিপাতের জন্য ধৌত প্রক্রিয়ায় সিলিকা আর পুষ্টিমৌল মাটির উপরি স্তর থেকে অপসারিত হয়, ফলে মাটি অনুর্বর হয়ে পড়ে। 2, এই মাটিতে লোহার ভাগ বেশি থাকে কিন্তু জৈব পদার্থ কম থাকে। 3, বড় দানাযুক্ত মৌচাকের মতো গঠন হওয়ায় ল্যাটেরাইট মাটির জল ধারণ ক্ষমতা কম, তবে জলসেচ আর জৈব রাসায়নিক সার প্রয়োগ করে একর প্রতি উৎপাদন কম হলেও কিছু খাদ্যশস্য, তৈলবীজ আর মশলা চাষ করা হয়। 4 এর আয়তে আছে আন্টার্কটিকা অভিযান করতে গেলে তুমি বছরের কোন মাস বেছে নেবে এবং কেন? এটা আছে বইয়ের 152 পাতায়। এই যে ডিসেম্বর মাস বেছে নেব, কারণ হচ্ছে এক হলো দীর্ঘ গ্রীষ্মকাল। ডিসেম্বর মাসে সূর্যের দক্ষিণায়ন চলে, তখন দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট হয়। একটানা 3 মাস দিনের আলো থাকায় নানা রকম পরীক্ষা নিরীক্ষার বৈজ্ঞানিক কার্যকলাপের সুবিধা হয়। 2 হচ্ছে কম শীতলতা। সূর্যের দক্ষিণায়নের ফলে এই সময় উত্তর গোলার্ধে শীত আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল চলে। এই জন্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হিমাঙ্কের ওপর উষ্ণতা উঠে যায়, ফলে শীতের তীব্রতা কম থাকে, গড়ে -20 ডিগ্রি সেলসিয়াস। মহাদেশে প্রবেশে আনুকূল্যতা। গ্রীষ্মের সময় সূর্যালোকের প্রভাবে বরফ গলে গিয়ে মহাদেশটির ক্ষেত্রমান হ্রাস পায়, ফলে বিজ্ঞানীরা এই সময় মহাদেশের অভ্যন্তরে অনেকটা প্রবেশ করতে পারেন। আর 4 নম্বর হচ্ছে ব্লিজার্ডের অনুপস্থিতি। গ্রীষ্মকালে প্রবল গতিবেগ সম্পন্ন তুষারঝড় ব্লিজার্ড সাধারণত প্রবাহিত হয় না, ফলে বিজ্ঞানীরা অনেক নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে তাদের গবেষণামূলক কাজ চালানো, পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। 2 এ দিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আর উত্তর পশ্চিম মৌসুমি বায়ুর মধ্যে জলবায়ুগত 3টি পার্থক্য লেখো। এটা আছে রায়মার্টিনের 266 পৃষ্ঠায়। আচ্ছা, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মে জুন মাসে এর আগমন ঘটে আর এই সময় ভারতে বর্ষাকাল হয়। আর উত্তর পূর্ব মৌসুমি বায়ু হচ্ছে প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু, অক্টোবর-নভেম্বর মাসে প্রত্যাগমন ঘটে আর ভারতে এই সময় শরৎকাল হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রবাহের কারণ মে মাস ভারতের ভূখণ্ড প্রচণ্ড তাপে উষ্ণ হয়ে গভীর নিম্নচাপ সৃষ্টি করে, যার টানে সমুদ্র থেকে অর্থাৎ অপেক্ষাকৃত উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভারতের দিকে ধেয়ে আসে।
আর উত্তর পূর্ব মৌসুমী বায়ু সেপ্টেম্বর মাসে সূর্য বিষুবরেখা অতিক্রম করে মকরক্রান্তি রেখার দিকে যায় বলে সূর্য উত্তর গোলার্ধে তির্যকভাবে কিরণ দিতে থাকে। ফলে উত্তর গোলার্ধে স্থলভাগে উচ্চচাপ আর দক্ষিণ গোলার্ধে জলভাগে নিম্নচাপ সৃষ্টি হয়, যার ফলে উত্তর গোলার্ধের উচ্চচাপ থেকে মৌসুমী বায়ু দক্ষিণ গোলার্ধের নিম্নচাপের দিকে ধেয়ে আসে। আচ্ছা, এটা জলবায়ুগত বলেছে, আর ফলাফলটা দেওয়ার তাহলে দরকার নেই। 5 দিয়েছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিভাবে মানুষের কাজে বিনষ্ট হচ্ছে তা নিজের ভাষায় গুছিয়ে লেখো। এটা রায়মার্টিনের 120 পৃষ্ঠাতে রয়েছে। এই যে মানুষের হস্তক্ষেপে পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কিভাবে মানুষের কাজের জন্য নষ্ট হচ্ছে নিজের ভাষায় লেখো। 1 হচ্ছে পরিবেশ দূষণ, জনসংখ্যা বৃদ্ধি, অরণ্য ধ্বংস করে কৃষিকাজ, শিল্প স্থাপন, বসতি নির্মাণ, প্রচুর পরিমাণে খনিজ তেল, কয়লা, কাঠ পোড়ানো, এসবের ফলে জল, মাটি, বাতাস প্রভৃতি পরিবেশের মূল উপাদানগুলি দূষিত হয়ে যাচ্ছে। 2 বিশ্ব উষ্ণায়ন, শিল্প কারখানা এবং যানবাহন থেকে নির্গত বিষাক্ত গ্যাসগুলি পৃথিবীর চারদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকে বেরিয়ে যাওয়া তাপ আটকে পড়ে। দিনের পর দিন এই তাপ জমতে জমতে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েই চলেছে, কে বিশ্ব উষ্ণায়ন বলে। 3 হচ্ছে ওজোন স্তর ক্ষয়। আমাদের প্রতিদিনের ব্যবহারের জিনিসপত্র যেমন ফ্রিজ, এসি, বেশ কিছু রাসায়নিক দ্রব্য থেকে নির্গত ক্লোরোফ্লুরোকার্বন নামের বিষাক্ত গ্যাস বায়ুমণ্ডলের ওজোন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে। এর ফলে চর্ম ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে, চোখে ছানি পড়ছে, জীবকুলের বংশবিস্তার ব্যাহত হচ্ছে। জীববৈচিত্র্য ধ্বংস, উষ্ণতা বৃদ্ধি, দূষণ বৃদ্ধি, বৃষ্টিপাত হ্রাস প্রভৃতি কারণে ধীরে ধীরে পরিবেশ এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ ও প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন ভারতীয় একশৃঙ্গ গন্ডার। 5 হলো ভূমিক্ষয় আর বন্যার প্রকোপ বৃদ্ধি। নির্বিচারে অরণ্য ধ্বংসের ফলে মাটি আলগা হয়ে পড়েছে এবং তা সহজেই ক্ষয়ের শিকার হচ্ছে। মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। এই ক্ষয়প্রাপ্ত মাটি নদী হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে তার গভীরতা কমিয়ে দিচ্ছে, ফলে বর্ষাকালে বৃষ্টি হলেই বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলি।